হুম, আমরা লাইভ। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য একটু অপেক্ষা করে যাব, তারপর আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকেন্ড সেশন আমরা শুরু করব। একটুখানি আমাদের ভিউয়ার্সদের জন্য জাস্ট আমরা অপেক্ষা করে যাব। আমাদের ভিউয়ার্সরা আমাদের জয়েন করছে। তো আমরা সবাই জানি, আমরা লাস্ট টাইমও নম্রতার সাথে লাইভ এসেছিলাম, মানে আমি লাইভ এসেছিলাম, ডক্টর নম্রতা মিত্র। এবং আমরা জানি যে যেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়টা আমাদের বড্ড বেশি ভাবাচ্ছে এবং অনেক কিছু মাথার মধ্যে চলছে কনস্ট্যান্ট। কারণ হয়তো আমরা আমাদের কর্মজীবন থেকে বিরতি নিইনি, হয়তো আমরা আমাদের কাজের মধ্যে আছি, আমরা গান বাজনাও করছি, আমরা হয়তো সারাদিনের যা কাজ সেগুলোও করছি, কিন্তু কোথাও গিয়ে দিনের শেষে মনে হচ্ছে আমাদের যে ঠিক নেই, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। তো এই সমস্ত ভাবনাগুলো কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে সেন্টার হয়ে যাচ্ছে, মানে একটা জায়গায় গিয়ে সব একসাথে অ্যাকিউমুলেট করে যাচ্ছে। তো আমরা এই ভাবনাগুলো থেকে বেরোতে পারছি না, কারণ আমরা মানুষ এবং আমরা প্রত্যেকেই অন্যায়ের চেষ্টা করি, অ্যাটলিস্ট যে অন্যায়ের বিরুদ্ধে কিছু বলার, দাঁড়ানোর এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আজকের দিনে খুব দরকার। তো আজকে আমার সাথে এই সেকেন্ড সেশন অফ কারেন্ট অ্যাফেয়ার্সে ভীষণ ভালো একজন ডাক্তার আছে। ডাক্তার বলবো, আমার বোন বলবো, ভীষণ মিষ্টি একটি মেয়ে সেটাও বলবো, ডক্টর পরমা মুখার্জি। অনেক অনেক ওয়েলকাম তোকে পরমা আমাদের শোতে আসার জন্য। কারণ ওর সাথে আমার সম্পর্কটা একদম আলাদা, তো সেটা আজকে সেই ডিসকাশনে আমি যাচ্ছি না। আমি ডিরেক্ট পরমার কাছে চলে যাব একদম। পরমা, এই যে প্রফেশন, ইউ আর আ ডক্টর, তো এই ডাক্তার হওয়ার স্বপ্নটা কবে এলো এবং সেটা কিভাবে পূরণ হলো? ডাক্তার হওয়ার স্বপ্নটা কিভাবে এলো আমার, জানো তো, ছোটবেলা থেকেই, মানে when I was 1-2 years old, তখন থেকেই আমরা যে ওই ডাক্তারি খেলনা নিয়ে খেলতাম। আমার মানে তখন থেকে আমার মনে হতো যে তুমি বড় হয়ে কি হবে, আমি ডাক্তার হব। সেই থেকে শুরু বলতে পারো। তারপর হুম। যখন আরেকটু বড় হই, ক্লাস 7-8-এ পড়ি, তখন আমার দিদা দাদু নানা টাইমে যখন অসুস্থ, আই ওয়াজ ভেরি ক্লোজ টু দেম, আই গ্রু আপ উইথ দেম, ওনাদের কাছেই মানুষ বলতে পারো। তো দিদা দাদু তখন অনেক সময় হসপিটাল, আমি একটা, আমার ওই টাইমে অনেকটা টাইমই হসপিটাল আইসিইউ তে কাটিয়েছি ওদের শরীর খারাপ চলাকালীন। দ্যাট ইজ ওয়ের আই স হাউ ডক্টরস ওয়ার্ক টু সেভ লাইভস এন্ড ব্রিং আ ডিফারেন্স। সো ওই ইচ্ছেটা আমার তখন আরোই বেড়ে যায় এবং আই নিউ যে আমাকে এটাই হতে হবে, ডাক্তারি ছাড়া আর কোনো প্রফেশন হয়তো আমি ভাববো না নিজের জন্য। তারপর তো পিরিয়ড অফ স্ট্রাগল থাকেই, মানে হ্যাঁ, নিট হ্যাঁ, ইউজি হ্যাঁ। ক্র্যাক করা সবকিছু। পড়াশুনো এবং ধর এই যে কলেজ লাইফ, মানে স্কুল লাইফ থেকে একদম একটা ডিফারেন্ট। আমরা সবাই যারা ধর মানে স্কুল লাইফে পড়াশুনো করি অ্যান্ড অল, আমাদের মনে হয় যে আমরা একটা গণ্ডির মধ্যে আছি উইথ না সারাউন্ডিং অ্যান্ড অল। বাট যেই মুহূর্তে আমরা কলেজ লাইফে যাই, সেটা এমবিবিএস হোক, সেটা বিএসসি গ্রাজুয়েশন অনার্স হোক, হোয়াট এভার, তো আমাদের লাইফে একটা চেঞ্জ আসে। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেও তাই, ছেলের ক্ষেত্রেও তাই আমার মনে হয়। তো কলেজ লাইফ শুরু হওয়াটা কিরকম ছিল, মানে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, মানে স্টার্টিংটা? স্টার্টিং যখন আমরা প্রথম ঢুকি, তো ডেফিনেটলি একটা হিউজ সেট আপ ওয়াজ। আমার ফার্স্ট দিন শুরু হয় ডিসেকশন হলে। আমি ডিরেক্টলি গিয়ে দেখি, আমি ডিসেকশন ক্লাস দিয়েই আমার ডাক্তারি জীবনের প্রথম সেশন স্টার্ট হয়, যেখানে আমাদের ইনফিরিয়ার এক্সট্রিমিটি, পা নিয়ে পড়ানো হচ্ছিল। তো হুম। সেখানে আমি প্রথম ঢুকে দেখি যে হ্যাঁ, ওখানেই বসে আমার বাকি যে ব্যাচমেটস ছিল তারা বসে খাচ্ছে, গল্প করছে এবং পড়াশোনা করছে। তো হুম। প্রথম থেকেই একটা চেঞ্জ হয় ডাক্তারিতে। তুমি যখন ঢোকো, তুমি যে ডিজিজেস সবকিছু নিয়ে ডিল করো, এন্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ নো ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার প্রফেশন। দ্য হার্ডশিপস ইউ গো থ্রু, or Right. the mental, you have to be strong mentally, you have to see a lot of good and bad things, ups and downs, you have to be mentally prepared for that.
তো সেইটা তো ছিল সেই মানে প্রবলেম আমরা এই মানে পড়াশোনাটা একদমই আলাদা ছিল। ইয়া সেটা ফেস করেছিস। আর ধর এই যে টোটাল যে মানে কলেজ স্টুডেন্টের যে লাইফটা তোর গেছে, সেখানে এরকম কোনো ইনসিডেন্ট মনে পড়ছে তোর যেটা হয়তো তোকে ভাবিয়েছে কখনো, বা যেটা তোর হয়তো মানে একটা হয় না মানে উদ্বেগ সৃষ্টি করেছে আর কি, মানে ইউ হ্যাভ থট অ্যাবাউট ইট, কোনো কারণে ডিপ্রেস ছিলি হয়তো সেটা নিয়ে, এরকম কোনো ইনসিডেন্ট? আমাদের সাউন্ডটা একটু, ডাক্তার, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক হ্যাঁ, আছে। তো প্রথম থেকেই আমাদের মধ্যে না অ্যাম্বিশন ব্যাপারটা বা হোয়াট নেক্সট ব্যাপারটা খুব ভীষণ ভাবে কাজ করে আমাদের সবার মাথায়। তুমি হুম জয়েন্ট এন্ট্রেন্স নিট ইউজি বলো, তারপরে যে এমবিবিএস এর পরীক্ষাগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারপরে হুম পোস্ট গ্রাজুয়েশনের জন্য নাম্বার অফ হুম সিটস লিমিটেড, প্রেশার অফ তোমরা ওই বইগুলো দেখলে তখন বোঝা যায় যে হ্যাঁ কতটাই পড়তে হয়, এবং হুম প্রত্যেকে আমার সহপাঠীরা সবাই ওই জিনিসটাই পড়ছে এবং করছে। তো ওই প্রেশারটা সবসময় থাকে, এবং দ্যাট ইনস্টিংক্ট টু সার্ভ হিউম্যানিটি। এরকম একটা আমি ঘটনা বলবো, ইনফ্যাক্ট আজকের দিনে এই 6 বছর আগে ঘটে। তখন আমরা জাস্ট ইন্টার্নশিপে পা দিয়েছি। তো তখন ওকে তুমি জানো নতুন আমরা ডাক্তার হয়েছি, তখন হুম পেশেন্টসদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি from the other side as new হুম doctors, so that passion, the excitement, everything is at its peak. এই হুম এই সময় আমাদের একটা রুরাল পোস্টিং হতো, যেখানে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারে গিয়ে একটা হসপিটালে গিয়ে পোস্টিং থাকতো, নাইট ডিউটিজ, অনেক হুম রকমের শিফটস হতো। সেখানে ধরো অনেক ধরনের পেশেন্টদের সাথে ইন্টারাকশন হতো। হুম সবাই সব সময় ঠিক মাইন্ডসেট নিয়েও আসতো না। ধরো হুম কেউ মদ্যপান করে আসছে, এরকম অবস্থাতেও আসতো। কিন্তু দ্যাট আর্জ টু ট্রিট, দ্যাট আর্জ টু সি পেশেন্টস অ্যান্ড কিওর পিপল ওয়াজ দ্য ড্রাইভ, যে হ্যাঁ উই হ্যাভ টু ডু ইট হুম রাইট। হুম এরকমই আমাদের খুব ক্লোজ বন্ধু, সে ট্রেনে করে হসপিটালের যে স্টেশনটা সেখানে যাচ্ছিল। হুম হুম ও হুম ট্রেনে চড়ার পরও বোঝেনি যে ওটা একটা এক্সপ্রেস ট্রেন ছিল, যেটা ওই স্টেশনে থামতো না। যখন ওই ও স্টেশনটা আসে ও মনে করে আমি যদি এই স্টেশনে নেমে যাই তাহলে আমি ডিউটিতে টাইমে পৌঁছাতে পারবো, নইলে আমার 1-1.5 ঘন্টা দেরি হয়ে যাবে এবং আচ্ছা আমার ডিউটিতে পৌঁছাতে লেট হবে। হি ট্রাইড রাইট গেটিং অফ দ্য ট্রেন, হি হিট হিমসেলফ against a pole and we lost him. ওহো তো তখন মানে আমাদের গোটা মানে আমরা সব বন্ধুরা সব ব্যাচমেটস উই ওয়ার ভেরি ডিস্টার্ব, যে আমরা যে মানে সারাক্ষণই আমাদের ডিউটি, আমাদের এইটা ঠিক করে করতে হবে, সবকিছুর মধ্যে এত এনগ্রসড হয়ে যাই যে হয়তো কোনো না কোনো টাইমে আমরা ভুলে যাই যে না আমাদের বাড়িতেও কেউ আমার জন্য ওয়েট করছে, আমাদের যে একটা আলাদা জীবন আছে সেইটা ডাক্তারিতে ঢুকলে আর আহ মানে সেটা মনে হয় এক হয়ে ওঠে, আলাদা করে আর কিছু থাকে না। তো ওই ঘটনাটা ডেফিনেটলি আমাদের সবাইকে খুব ভাবিয়েছিল যে আমরা এত কিছু করছি কিন্তু দিনের শেষে মানে ওই ড্রাইভটা নিয়েই ও কিন্তু ট্রেন থেকে নামার চেষ্টা করেছিল যে আমি যাতে ডিউটিতে ঠিক টাইমে পৌঁছতে পারি এবং আমার সার্ভিসেস ঠিক টাইমে দিতে পারি। হুম And it's been 6 years since then. ইটস রিয়েলি স্যাড। তো আমরা এই যে ধর মেডিকেল স্টুডেন্টস এর ক্ষেত্রে আমরা ধর বলি যে ডাক্তারি পড়ার সময় অনেকগুলো ওথ নিতে হয়, রাইট? দ্যাট এবং তোর কি মনে হয় যে ধর দ্য পিপল, ধর যারা ধর ডাক্তার হয়েছে সবাই কি সবটা মানে ফুলফিল করতে পারে, সবাই কি সবটা ক্যারি ফরওয়ার্ড করতে পারে? দেখো এটা একটা রিলেটিভ জিনিস, কিন্তু আমরা সবাই যখন ডাক্তারি জীবন শুরু করি এমবিবিএস পাশ করার পর আমরা হিপোক্রেটিসের ওথ নিই, সেইটা হুম কিন্তু আমাদের সবার মধ্যে ভীষণ ভাবে এরকমটা হয় না যে মানে এইটা আমাদের আলাদা করে ভাবতে হয় যখন আমরা ডাক্তারি প্র্যাকটিস করি বা আমরা পেশেন্ট দেখি। যখন হুম মানে আমাদের এমবিবিএস ট্রেনিং হয় না তখন আমরা প্রথম হুম থেকেই এত কিছু দেখি যে ধরো মানে পেশেন্ট ইন্টারাকশন বলো, নানা ধরনের রোগ, নানা ধরনের মানুষ, তাদের হুম ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস, and somehow hospital is a place where every patient comes with a story and they feel secure. They know that yes, it is okay to share these with your doctor. সো রাইট আমরাও ওইভাবেই ট্রেন্ড হই যে না এইটা আমাদের দায়িত্ব, এবং প্রত্যেকেই আই এম শিওর সেটাই চেষ্টা করে যাতে
ওটা বজায় রেখেই চিকিৎসা করা যায়। রাইট। আমি আমাদের ভিউয়ার্সদেরও বলবো, যদি পরমাকে কোনো বার্তা দেওয়ার থাকে, যদি পরমাকে কিছু বলার থাকে বা পরমার কাছে কিছু জানার থাকে, আপনারা কোয়েশ্চেন্স আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, বা আপনারা আপনাদের শুভেচ্ছা বার্তাও পরমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে টাইপ করে। আমি সেটা পরমার কাছে অবধি কিন্তু পৌঁছে দেবো, কমেন্ট রিড করে যাব। পরমা, আমরা পরের প্রশ্নে যাব। ধর এই যে ধর একটা আমরা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকে অনেক আন্দোলন করছে বা অনেকে অনেক রকম ভাবে র্যালি করছে এন্ড অল। তো তোর স্টুডেন্ট লাইফে তুই এরকম কোনো আন্দোলন করেছিলি, বা কোনো র্যালি বা কোনো প্রোটেস্টে কি কোনো রকম সামিল হয়েছিলি? দেখো, এই যে ঘটনাটা ঘটেছে, এটা যে কখনো ডাক্তারি মানে কারুর সাথেই ঘটবে বা আমাদের হসপিটালে অন ডিউটি ডক্টরের সাথে ঘটবে, বিশেষ করে আমাদের কখনো এটা একবারের জন্য মাথায় আসেনি। আমরা যে এত নাইট ডিউটিস দিয়েছি আমাদের পোস্ট গ্রাজুয়েশন করার সময়, তখন মানে আমরা কোভিড টাইমসে আমাদের মাস্টার্স যখন করছি, এরকম সময় গেছে যে মানে হসপিটালে ধরো তখন মানে প্রচন্ড সিরিয়াস সিচুয়েশন, কোভিড এর সেকেন্ড ওয়েভ চলছে, আমাদের হসপিটাল হ্যাজ বিন কনভার্টেড টু আ কোভিড সেন্টার। রাইট। ওয়ার্ড, বাকি ওয়ার্ড মানে ওয়ার্ডে কোভিড পেশেন্ট ছাড়া কেউ নেই, বাকি ওয়ার্ড ফাঁকা। তার মধ্যেও ধরো অন্ধকারে আমরা এক বিল্ডিং থেকে এক বিল্ডিং রেফার দেখতে গেছি, তখন নিশ্চয়ই গা ছমছম করেছে। আহ অন্ধকারে হেঁটে যেতে একটা যে তোমার সাধারণ মানুষেরও ভয় লাগে সেটা লেগেছে, কিন্তু একবারের জন্য আমাদের মাথাতে আসেনি যে হ্যাঁ আমরা এখানে নিরাপদ নই। মানে তুমি রাত 2টোর সময় যদি এক বিল্ডিং থেকে এক বিল্ডিং যাও, এই কথাটা কখনো মাথায় আসেনি যে না আমি আমার হসপিটালে সেফ নই। হাসপাতালটা কি হয় বলতো আমাদের জন্য, সেকেন্ড হোম নয়। আমাদের যখন পোস্ট গ্রাজুয়েশন রেসিডেন্সি লাইফে ওটা আমাদের বাড়ি হয়ে যায়, কারণ আমরা হয়তো 90% টাইম সেইখানেই কাটাই, এবং সেইখানে যে আমরা নিরাপদ নই এই কথাটা আমাদের মাথায় কখনো আসতো না। এই আমার কলিগের সাথে যে ঘটনাটা ঘটেছে, তার বাবা মা মানে আমাদের সবার বাবা মাই জানতো যে হ্যাঁ আমরা হসপিটাল পৌঁছে গেছি মানে আমরা সেফ আছি, হসপিটাল থেকে বেরিয়ে আবার কল করব। হসপিটালের মধ্যে ডিউটিতে কোনো হ্যাঁ এই খাওয়া দাওয়া নিয়ে হ্যাঁ তোমরা টাইমে খাবে যেটা হতো, কিন্তু এইরকম যে কিছু হতে পারে আমরা কখনো মানে ভাবতেও পারিনি। তাই এই আন্দোলনও যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের করতে হবে এরকম একটা দিন দেখতে হবে, কোনো ডাক্তার কোনো জায়গায় ভাবেনি। এবং এটা তো সবাইকে ভাবিয়ে দিয়েছে, মানে women across the society, if she is not safe at her workplace, then uh, how do we go to work? মানে where is the safety? Where is the trust? রাইট। তুই এখন কোথায় আছিস যদি আমাদের দর্শকদের একটু আমি বলিস? এখন নীলরতন সরকার হাসপাতালে আছি। আমি একজন সিনিয়র রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ ইএনটি তে। আচ্ছা। আর অ্যাট প্রেজেন্ট ধর তোর মানে এই ধর আফটার মাস্টার্স এন্ড অল যে বলছিস, তো এখন এখন কোনো এক্সপিরিয়েন্স তুই আমাদের সাথে শেয়ার করতে চাস? পেশেন্টসদের সাথে কোনো এক্সপিরিয়েন্স হোক বা নর্মাল কোনো এক্সপিরিয়েন্স যেটা তুই আমাদের সাথে শেয়ার করতে চাস? পেশেন্টসদের সাথে আমি বলবো, দেখো যেটা আগেও আমি বলেছি, পেশেন্টসরা এবং তার বাড়ির লোকেরা ডাক্তারদের সাথে যে পয়েন্টে যে জিনিসগুলো শেয়ার করতে পারে, তোমার ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, সেটা আমার মনে হয় আমাদের প্রফেশনের সব থেকে বেশি। যখন একজন মানুষ আসছে আমাদের কাছে, সব পেশেন্টদেরকে তো আমরা সুস্থ করে ফিরিয়ে দিতে পারি না। তো অনেক মানে সে তুমি ক্যান্সারের মতো রোগ বলো বা অন্য কিছু হয়, সেইখানে ওই আবেগপ্রবল অবস্থায় আমরাই ফার্স্ট ইন্টারঅ্যাক্ট করি পেশেন্ট এবং তার বাড়ির লোকেদের সাথে। যখন খারাপ নিউজটা ব্রেক করা যে আপনার এরকম একটা রোগ হয়েছে, বা যদি আমরা কোনো রোগীকে হারাই তখন তার বাড়ির লোক আত্মীয়দের সাথেও জানানো যে এরকম ঘটনা ঘটেছে, ওই সময় ওদের ইমোশনস গুলো সবার আগে সর্বপ্রথম হয়তো আমাদের জুনিয়র ডক্টরসদের কাছেই আসে। আমরা সেখানে ওদের সাথে মানে ওই একটা লেভেলে আমরা বন্ড করি যে হ্যাঁ আমরা পারিনি, বা ওরাও জানে যে দ্য অ্যামাউন্ট অফ এফার্ট দ্যাট হ্যাজ বিন পুট ইন। সেই ক্ষেত্রে এরকম ঘটনা এখন অনেক সময় দেখেছি, কিন্তু আমি এটা রেকগনাইজও করেছি যে হয়তো ইমোশনের বশে ওরা অনেক কিছু বলে ফেলে বা অনেক কিছু মানে
তুমি বলো একটু অ্যাগ্রেসিভ হয়ে গেল, রেগে গেল, কিন্তু তার কিছুক্ষণ পর তারা রিয়েলাইজ করে যে না, এটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল। তো ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই বিলিফটা আমাদের মধ্যেও কাজ করে যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু হুম। তারপরে একটা আমাদের বাউন্ডারি থাকে যে তুমি আননেসেসারিলি, তো যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, সেই ভয়টা এখন আমাদের মধ্যে ভীষণ ভাবে কাজ করে। রাইট। কিন্তু আমাদের পেশেন্সটা হচ্ছে, এই আজকের সিচুয়েশনে দাঁড়িয়েও বলবো আমাদের সবকিছু পেশেন্টসদের ঘিরেই, তাদের ভালো করার জন্যই এত কাজ, এত মানে এত বছর ধরে এত পড়াশুনো, সবাই তো ওই ডাক্তারিটা করার জন্যই, পেশেন্ট দেখার জন্যই, তারাই আমাদের কাছে অফ প্রাইম ইম্পর্টেন্স। রাইট, রাইট। আমরা সত্যিই চাইছি যে ভাইয়া খুব তাড়াতাড়ি জাস্টিস পাক, এবং আমরা জানি যে আমিও অনেক জায়গায় গেছি, এবং 14তেও একটা ভীষণ মানে ভালো এক্সপিরিয়েন্স বলবো না, বাট ডেফিনেটলি একটা অদ্ভুত রকম ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে। হয়তো It was প্রথম very আমরা overwhelming how everybody came out in support of the incident and সবাই বেরিয়েছিল। রাইট। তো আমাদের প্রত্যেকেরই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে, এবং সেখানে মানে শুধু আমি বলে না, আমার হাজবেন্ড, আমার ফাদার ইন ল, মানে একটা বাচ্চা থেকে শুরু করে বয়সটা সেখানে কোনো ফ্যাক্টরই ছিল না, মানে একদম মানে 60 থেকে 70 বছরের মানুষ, তারও অধিক বছরের বয়স্ক মানুষরা ওই রাত্রির বেলা তারা গেছিলেন একদম এবং একদম। আর তারা জায়গায় সবাই বেরিয়ে এসেছিলেন ওই কারণের জন্য। এবং এটাই আমাদের কাছে মানে এখনো দাঁড়িয়ে আজকের দিনে আমি বলতে পারি, আমার হসপিটালের রুগীরা, তার বাড়ির লোকেরা আমাদেরকে আজকে এসে সাপোর্ট জানায় যে না, আপনাদের আন্দোলনকে আমরা ফুল সাপোর্ট করছি, এটা এর বিচার পেতেই হবে, এর জাস্টিস পেতেই হবে। সেই সময় সত্যি নিজেদেরকে মনে হয় যে হ্যাঁ, এরা, এদের জন্যই আমাদের সবকিছু, এদের সাপোর্ট না থাকলে আমরা সত্যি কিছু করতে পারতাম না। আমি তোকে এটাই জিজ্ঞাসা করব, মানে অ্যাজ এ ডক্টরই আমি জিজ্ঞাসা করব, যেহেতু এটা একটা হসপিটালে ঘটনাটা ঘটেছে, কি সিকিউরিটি বল বা মানে হোয়াটএভার, মানে কতটা ইনসিকিউর লাগে, বা এখন তোর কি মনে হয় যে এক্স্যাক্টলি কি সিচুয়েশন হলে জিনিসগুলো ঠিক হবে, বা অ্যাটলিস্ট সিস্টেম্যাটিক হবে জিনিসগুলো? দেখো, এখন রাত্রিরে ডিউটিতে যাওয়া, অন কল দেওয়ার সময় সত্যি আমাদের এখন ভয় লাগে যে কি মানে হুম। মানে যে যখন তখন, শুধু ডাক্তার বলে নয়, এখানে এনি- হসপিটালে এতজন ফিমেল স্টাফ রয়েছে, ইনফ্যাক্ট আউটসাইড দ্য হসপিটাল অন ডিউটি ফিমেল, তুমি হুম। অফিস বলো বা সেইখানে যদি আমাদের এই বেসিক প্রোটেকশনটা না থাকে, আহ কোনো মানে যখন এই ঘটনাটা ঘটে তখন, বা এনিওয়ে when you're attacked you should be able to raise help, এই জিনিসটাই কেন হবে? এই মেন্টালিটিটা হয়তো আমাদের সবাইকে, সোসাইটিকে চেঞ্জ করতে হবে। যে একজন মেয়ে যখন হোক, সে যদি কোনো কাজের জন্যও নয়, সে এমনিও যদি রাত্রির 2টোর সময় বাড়ি থেকে বেরোয় ফর এনি হুম। আদার কজ, why will she feel insecure, why will she have that fear যে না, আমাকে এই সময় বাড়ির থেকে বেরোলে I am not safe outside? পৃথিবীটা যেমন একজন ছেলের তেমন একজন মেয়ের। তো এই থিঙ্কিংটা সোসাইটিতে আসতে হবে। এখানে কোয়েশ্চেন করা যে সে রাত্রিরে কেন বেরিয়েছিল বা না, হুম। সলিউশন এইটা নয় যে সে রাত্রিরে বেরোবে না, বা সে রাত্রিরে কাজে যাবে না, সে রাত্রিরে ডিউটি করবে না, এইটা সলিউশন হতে পারে না। দ্য রাইট। মেন্টালিটি হ্যাজ টু চেঞ্জ অফ এভরিবডি। আর আমরা প্রত্যেকেই চাই যে জাস্টিসটা খুব তাড়াতাড়িও, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে এবং এত দিন হয়ে গেছে। সো ফ্রম 9th আগস্ট, 29th আগস্ট আজকে। তো আমার মনে হয় যে ডিলে হচ্ছে, এবং আমাদের প্রত্যেকের একটাই প্রেয়ার যে জাস্টিসটা খুব তাড়াতাড়ি হোক, যারা এই কাজের সাথে যুক্ত তারা খুব তাড়াতাড়ি পানিশমেন্ট পাক। একদম পরমা, একদম। তুই কিছু বলে এন্ড করবি আজকের লাইভ সেশন? ইউ ওয়ান্ট টু সে সামথিং? আমি এটাই সকলের কাছে রিকোয়েস্ট করব যে যেরকম ভাবে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, প্লিজ আপনাদের সাপোর্টটা সবাই রাখবেন। আপনারা ছাড়া আমরা এই আন্দোলন ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। এবং যাতে আমরা শীঘ্রই জাস্টিসটা পাই, আমাদের কলিগের ফ্যামিলি, আমাদের কলিগের জন্য জাস্টিস পাওয়া যায়। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আপনারা সাথে থাকুন, আমাদের লাইভ সেশন আবার আসবে। থ্যাংক ইউ টু পরমা, এত ব্যস্ততার মধ্যেও তুই একটুখানি সময় দিলি আমাদের সেলেব ক্রনিকলস টিমকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার পরবর্তী সেশন 3 নিয়ে আসবো, আপনারা সাথে থাকুন। আজকের লাইভ এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ।